কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে শূন্য রেখা থেকে 4 দিন পর 12 জনকে সরিয়ে নিল বিএসএফ। মৌলভীবাজারের 271 কিলোমিটার জুড়ে পুশিন ঠেকাতে সতর্ক বিজিবি। দ্রুততম সময়ে বিচারিক প্রক্রিয়া শেষের পথে চট্টগ্রামের বাকুলিয়ার শিশু ধর্ষণ মামলা। ময়মনসিংহের ধোবাউড়ায় শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা। এবং নারায়ণগঞ্জ শহর জুড়ে ঝুলন্ত বিদ্যুৎ, ইন্টারনেট ও ক্যাবেলের সংযোগের তার। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ভূগর্ভস্থ ইউটিলিটি লাইনের তাগিদ নগরবাসীর। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরা আছি। বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ। এর মধ্যে বেশ কিছু সীমান্তের শূন্য রেখায় কয়েকজনকে প্রবেশ করানোর পর আবার ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ। এদিকে মৌলভীবাজারের প্রায় 271 কিলোমিটার এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করেছে বিজিবি 3 ব্যাটালিয়ন। দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ার দৌলতপুরের প্রাকপুর সীমান্তে পুশিনের ঘটনার 4 দিন পর নারী পুরুষ সহ 12 জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। সোমবার বেলা 11টার পর প্রাকপুর সীমান্তের সাব পিলার শূন্যরেখায় বিজিবি বিএসএফের অফিসার পর্যায়ের পতাকা বৈঠকের সময় স্থানীয় সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বিজিবি ও স্থানীয়দের শক্ত প্রতিরোধের মুখে 12 জনকে নিয়ে পিছু হটে বিএসএফ। এর আগে শুক্রবার ভোরে ওই সীমান্ত দিয়ে নারী পুরুষ শিশুসহ 12 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। যেখানে 12 জন লোক আটকে ছিল ঠিক সেখানেই হয়েছে। সেখানে ফ্ল্যাগ মিটিংয়ের সিদ্ধান্তে আমরা জানাই যে পুশিং আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। এদেরকে পুশিং করা হয়েছে, আমরা এই লোকজনকে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে কোনোভাবেই অনুপ্রবেশ করতে দিব না। এই সিদ্ধান্ত ওরা মেনে নেয়। এদিকে মৌলভীবাজারে 271 কিলোমিটার জুড়ে 46, 52 ও 55 বিজিবি ব্যাটালিয়ন সীমান্তে টহল জোরদার করেছে, যেন কোনো ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। বিজিবির সাথে স্থানীয়রাও প্রতিরোধে যোগ দিয়েছে। আমরা বিজিবির সাথে মিলিয়ামিশিয়া ডিউটি করতে আসি, কোনো ভারতের লোক এই পারে আসতে পারে না। ভারত থেকে পাড়া দিচ্ছি যে আমাদের বাংলাদেশের ভিতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সপ্তাহখানেক পরিস্থিতি স্বাভাবিক থাকার পর আবারও গভীর রাতে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে স্থানীয় বাসিন্দা ও বিজিবির যৌথ প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। গত এক সপ্তাহ ধরে পুশিং বন্ধ আছে, তবু আমরা আতঙ্কে আছি। পুশিং হওয়ার সম্ভাবনা থাকে, আমরা সাধারণ পাবলিক এবং বিজিবির সাথে সহযোগিতা করি। আমাদের এই সীমান্তে 10 দিন ধরে কোনো পুশিং ছিল না। শনিবারে পুশিং হচ্ছিল, সেটা আমরা বিজিবির সাথে থেকে আমরা সেটা প্রতিহত করেছি। এছাড়া চুয়াডাঙ্গা ও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এখনও বিরাজ করছে পুশিন আতঙ্ক। রোববার রাতে বিজিবি ও স্থানীয়দের প্রচেষ্টায় পাটগ্রামে পুশিন চেষ্টা ব্যর্থ হয় বিএসএফের। বিজিবির কড়া নজরদারিতে গত 1 মাসে চুয়াডাঙ্গা সীমান্তে অন্তত 15 থেকে 20টি পুশিনের চেষ্টা ব্যর্থ হয়েছে। ইবনুল কাইয়ুম সনি, এখন। দ্রুততম সময়ে বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার পথে চট্টগ্রামের আলোচিত বাকুলিয়ার শিশু ধর্ষণ মামলা। মাত্র 3 কার্যদিবসের মধ্যে মামলার 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছেন আদালত। আজ আসামির আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। এ সময় মামলার একমাত্র আসামি মনির নিজেকে নির্দোষ দাবি করেন। গত 9 জুন এই মামলায় আসামি মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুরু হয় বিচারিক কার্যক্রম। গত 21 মে বিকেলে নগরের বাকুলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় বালুর মাঠ সংলগ্ন একটি গুদাম কক্ষে 3.5 বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় শিশুটির বাবা মেহেদি হাসান বাদী হয়ে বাকুলিয়া থানায় মামলা করেন। ময়মনসিংহের ধোবাউড়ায় নিখোঁজের কয়েক ঘন্টা পর এক শিশুর মরদেহ কংস নদী থেকে উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে ধোবাউড়ার গোয়াতলা ইউনিয়নে তাজু মিয়ার 5 বছরের মেয়ে নিশামণি বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে সন্ধ্যার দিকে স্থানীয়রা কংস নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিশামণির বলে শনাক্ত করেন। তাদের দাবি, ধর্ষণের পর নিশামণিকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়েছে।
আছে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিচ্ছি আমি মেডিকেলে। আর দ্বিতীয়ত বিষয় হলো প্রাথমিকভাবে ধারণা করতেছি মেয়েটিকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে। মাথার উপর ঝুলে থাকা অসংখ্য বিদ্যুৎ, ইন্টারনেট ও কেবল সংযোগের তারে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, অন্যদিকে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য। নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কে তারের এই জটলা নগরবাসীর উদ্বেগের অন্যতম কারণ। সমাধান কি তবে ভূগর্ভস্থ ইউটিলিটি লাইন? ইমরান আলী সজীবের প্রতিবেদন। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ, ইন্টারনেট ও কেবল সংযোগের তার মিলেমিশে তৈরি করেছে বিশৃঙ্খল এক জটলা। বছরের পর বছর অপরিকল্পিতভাবে স্থাপন করা এসব তার শুধু জননিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে না, নগরীর সৌন্দর্য ম্লান করে দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সামান্য ঝড় বৃষ্টিতেই দেখা দেয় আতঙ্ক। কোথাও ছিঁড়ে পড়ে তার, কোথাও দেখা যায় স্পার্কিং। ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের আশঙ্কায় নগরবাসী। বৃষ্টির দিনে এই ট্রান্সফরমারে আগুন লাগতে পারে এবং যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা করতে পারে, এবং এটা কিন্তু দেখেন শহরের রাস্তার কিন্তু সৌন্দর্য একেবারে নষ্ট করেছে। এগুলি তো মনে করেন যে আপনার দেখতে খারাপ দেখা যায়, আর এগুলি আপনার না থাকলেই মনে হয় ভালো হয়। সিটি কর্পোরেশন যদি এই দিকে দৃষ্টি দেয় এবং সাধারণ মানুষের যানবাহনের প্রতি নিরাপত্তা রেখে, আমি প্রশাসককে বলবো যে এগুলোর সম্পর্কে যাতে ব্যবস্থা নেয়। অপরিকল্পিত তারের জট অগ্নিকাণ্ডের ঝুঁকি বহুগুণ বাড়ানোর পাশাপাশি শর্ট সার্কিটে দ্রুত আগুন ছড়াতে পারে। এতে উদ্ধার কাজেও সৃষ্টি হয় প্রতিবন্ধকতা। বিভিন্ন সেবার কেবল ভূগর্ভে নেওয়া গেলে নগরীর নিরাপত্তা নিশ্চিতের কথা জানান এই কর্মকর্তা। বৈদ্যুতিক খুঁটিগুলোতে দেখা যাচ্ছে বিদ্যুতের তার তো আছে, পাশাপাশি সেখানে ইন্টারনেট, আপনার ডিশ লাইন এমনভাবে জটলাভাবে থাকে। দেখা যাচ্ছে যে অনেক সময় ঝড় বৃষ্টি হলেই বৈদ্যুতিক শর্ট সার্কিট যখন হয়, সেখান থেকে কিন্তু অনেক সময় অগ্নিকাণ্ড সেখানে ঘটে। প্রাথমিকভাবে বিদ্যুৎ, ডিশ, ইন্টারনেট কেবল, ওয়াসা এবং তিতাস গ্যাস লাইনের প্রধান সড়কের প্রায় 4.5 কিলোমিটার অংশে পরীক্ষামূলকভাবে প্রতিস্থাপনের জন্য একটি পাইলট প্রকল্পের পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান এই নগর পরিকল্পনাবিদ। দৃষ্টি দূষণ, যেটি আসলে আমরা আমাদের নগরীগুলোতে মনে হয় যে একটি তারের জঞ্জালে পরিণত হয়েছে, তো সেই জায়গা বিষয়গুলো বিবেচনা করে নারায়ণগঞ্জ নগরীকে একটি বাসযোগ্য এবং দৃষ্টিনন্দন শহর গড়ার লক্ষ্যে ইতিমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যে প্রকল্পটা আমরা আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়েছি 3 মাস আগে। নগরবাসীর প্রত্যাশা, ভূগর্ভস্থ ইউটিলিটি লাইন প্রকল্পটির দ্রুত অনুমোদন হবে। তাহলেই তারের জট, দৃষ্টি দূষণ ও দুর্ঘটনার সংখ্যা থেকে মুক্তি পাবে নগরবাসী। ইমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ। চট্টগ্রামের আনোয়ারায় মা মেয়েকে কুপিয়ে হত্যার নেপথ্যে ছিল ঋণের টাকা না দেওয়ার পরিকল্পনা। পাওনা টাকা না দেয়া এবং ঋণের চুক্তিপত্র জোর করে ছিনিয়ে নিতে গিয়েই এই জোড়া খুন করে মামলার প্রধান আসামি তেজ বড়ুয়া ওরফে তেজু। সকালে এ নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, অটোরিকশা কেনার জন্য সুজন বড়ুয়ার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ সুদে 1,70,000 টাকা ঋণ নিয়েছিলেন তেজ বড়ুয়া। প্রথম কয়েক মাস টাকা দিলেও পরে তিনি তা দিতে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে সুজনের ঘরে থাকা ঋণের চুক্তিপত্রটি জোর করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। গত শনিবার রাতে সুজনের বাড়িতে গিয়ে ওই চুক্তিপত্র জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার জেরে অ্যানি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তীর উপর সশস্ত্র হামলা চালান তিনি। এতে প্রাণ হারান ওই মা ও মেয়ে। আহত হয় ছেলে পিয়াস বড়ুয়া। $1,70,000 টাকা তাকে এই অটোরিকশা কেনার জন্য ধার দিয়েছিল, যে টাকাটা প্রতি মাসে মাসে ওই সুদ আকারে কিছু সুদ এবং কিছু প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা মূল টাকা, এখান থেকে তাকে প্রতি মাসে দেওয়ার কথা। এই টাকাটা না দেওয়ার জন্য সে কিন্তু এই ঘটনাটা ঘটাইছে। যে টাকাটা যেন না দেওয়া লাগে সেই জন্য তার কাছে যে স্ট্যাম্প আছে এই স্ট্যাম্পটা সে নিয়ে আসবে, কিন্তু স্ট্যাম্প নিতে গিয়েই আসলে যখন সে চিৎকার করে, এর মধ্যে সে যেহেতু চাকুটা নিয়ে গেছিল সাথে, হয়তো উদ্দেশ্য ছিল মেরে ফেলা। সে যদিও বলতেছে আমার মেরে ফেলার উদ্দেশ্য ছিল না, ভয় দেখানোর উদ্দেশ্য ছিল, কিন্তু এর মধ্যে ঘটনাটা ঘটে ফেলে। এখন মেয়েটা আসে, মেয়েটাকেও একইভাবে চাকু মারে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ও চোরাই পণ্য বহনে সীমান্ত এলাকার বাসিন্দাদের ব্যবহার করছে চোরাকারবারীরা। আর্থিক প্রলোভনে পা দিয়ে সীমান্তের লাশ পড়ছে মাদক ও চোরাই পণ্য বহনকারীদের। গত 2 বছরে বিএসএফের গুলি ও নির্যাতনে অন্তত 10 বাংলাদেশি হতাহত হয়েছেন। যদিও প্রতিটি হত্যার ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি কোনো বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে গুলি না চালিয়ে বিজিবির কাছে হস্তান্তরের জন্য বারবার বিএসএফকে বলার কথা জানিয়েছে বিজিবি। বাকিটা জানাচ্ছেন আজিজুল সঞ্চয়।
গত ৮ মে কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন মোরসালিন ও নবীর হোসেন নামের 2 যুবক। বিজিবির দাবি চোরাই পণ্য আনার নতুন রুট পরীক্ষার জন্য কলেজ ছাত্র মোরসালিন এবং হতদরিদ্র নবীর হোসেনকে সীমান্তে পাঠায় চোরা কারবারিরা। গুলি করে হত্যার পর তাদের মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরে আনা হয় মরদেহ। মূলত জুলাই অভ্যুত্থানের পর সীমান্তে আগ্রাসী হয়ে ওঠে বিএসএফ। গত 2 বছরে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তে বিএসএফের গুলি ও নির্যাতনে হতাহত হয়েছেন অন্তত 10 বাংলাদেশি। সীমান্তে চোরাচালান বন্ধে গডফাদারদের আইনের আওতায় আনার পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থান করার দাবি সীমান্তবর্তী বাসিন্দাদের। বড় বড় রাঘব বলকে ধরতে হবে, যারা এটা গাইডলাইন করতেছে, যারা নিয়ন্ত্রণ করছে তাদেরকে। কিন্তু এই 2-4-5 টাকার জন্য সীমান্ত নিরীহ লোকগুলা গিয়ে মারা যাচ্ছে। কাজ নাই দিকে তো তারা এগুলো করে, যদি তার কাছে হাতে কোনো কাজ থাকতো তাহলে তো ওইটা যেত না, এই দিকে যেত না, তাই এই জন্য করতো না। কাজ কাম দিলে সরকারে, তাইলে এগুলো আর করলো না। এদিকে সীমান্ত হত্যা বন্ধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করার পাশাপাশি কোনো বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে গুলি না চালিয়ে বিজিবির কাছে হস্তান্তরের জন্য বারবার বিএসএফকে বলা হচ্ছে বলে জানায় বিজিবি। জনসচেতনমূলক সভাতে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক তাদেরকে নিয়ে আসছি। তাদেরকে দিয়ে আমরা জনসাধারণকে বোঝানোর চেষ্টা করছি যে এইভাবে শূন্য লাইন অতিক্রম করে ভারতে প্রবেশ করে এই মালামালগুলো নিয়ে আসাটা উচিত না, এবং এগুলো হলে এরকম বিভিন্ন ধরনের অঘটন ঘটার সম্ভাবনা থেকে। 6 জনের একটা টহল যখন 4 থেকে 5 কিলোমিটার একটা জায়গা রাত্রেবেলা পাহারা দেয়, এরা অনেক ক্ষেত্রে বিজিবি কোথায় আছে এটা নিশ্চিত করে। তারা তাদের লাইনম্যানের মাধ্যমে বিজিবিকে খেয়াল রাখে এবং যেখানে বিজিবি উপস্থিত নেই সেখান দিয়েই তারা এই চোরাচালানি কাজটা করার চেষ্টা করে থাকে। বিএসএফকে আমরা যতবারই পতাকা বৈঠক হয়েছে আমরা ততবারই বলেছি, যদি আমাদের দেশের কোনো নাগরিক অবৈধভাবে বর্ডার ক্রস করে অতিক্রম করে তাদেরকে আমাদের কাছে হ্যান্ডওভার করার জন্য, অথবা তাদের দেশের যে প্রচলিত আইন সেই আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলার প্রায় 73 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা। এসব সীমান্ত দিয়ে প্রতিনিয়ত মাদকসহ বিভিন্ন চোরাই পণ্য ঢুকছে বাংলাদেশে। শাহানা জাহান, এখন। দিনাজপুরের বোচাগঞ্জে পায়ের রক কেটে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয়রা জানায় রোববার দুপুরে রামদাসপাড়ায় মোস্তাফিজুর রহমানের কারখানায় দেখা করতে আসেন তার প্রাক্তন স্ত্রী। সেখানে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিকেলের দিকে তার প্রাক্তন স্ত্রী শিল্পী বেগম কারখানা থেকে চলে যায়। পরে রাতে কারখানা থেকে মোস্তাফিজুর রহমানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরিবার। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই ব্যবসায়ী। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজারের পেকুয়ায় সিএনজি অটোরিকশা ও বাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। সোমবার সকালে এবিসি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকালে এবিসি আঞ্চলিক সড়কে কক্সবাজারগামী বাসের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হলে 6 জন আহত হয়। আহতদের উদ্ধার করে নেওয়া হয় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে 2 জনের অবস্থা গুরুতর হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানোর সময় পথেই তাদের মৃত্যু হয়। পুলিশ বাস ও সিএনজি জব্দ করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।